জয় গুরু, জয় শ্রী শ্রী যোগীশ্বরের জয়। যোগীশ্বরের জীবন মানেই অদ্ভুত সমস্ত ঘটনার বর্ণনা বা তাদের লীলা, অর্থাৎ যোগীদের লীলা আমরা সব সময় অন্যভাবে, নানা রূপে, নানা ভাবে দেখে থাকি যদি তারা দেখাতে চান। এবং তারা সব সময় এমন এক নিজের ওপর আড়াল করে রাখেন বা নিজেকে এমন ভাবে লুকিয়ে রাখেন সাধারণ মানুষের মাঝে, আমরা বুঝতেও পারি না। কিন্তু সেই সাধারণ মানুষের মধ্যেও অসাধারণ হয়ে তারা বিরাজ করেন এবং তাদের সেই অসাধারণত্ব, তাদের কিছু ভক্তমণ্ডলী যারা খুব নিকটের, খুব কাছের, জন্ম জন্মান্তরের যাদের তপস্যা রয়েছে, তারাই কেবলমাত্র বুঝতে পারেন বা তাদের সামনেই তারা উন্মোচন করেন নিজেদের স্বরূপ। যোগীশ্বরের জীবনেও বারবার তাই ঘটেছে। আজ আমরা শুনবো যোগীশ্বরের জীবনের টুকরো টুকরো কিছু ঘটনা, বরেনবাবুর সাথে তার এবং আরো অন্যান্য শিষ্য শিষ্যাদের সাথে যে সমস্ত ঘটনা ঘটেছে আমরা আগেই শুনেছি। আজ বরেনবাবুর অংশ, তবে এটা অনেকটা বড় অংশ, তাই আমরা একটু একটু করে শুনবো। পাঠ করে শোনাচ্ছি আপনাদের যোগীশ্বর শ্রী অমিয় কুমার মজুমদারের লেখা এই বইটি থেকে। একটা সময় এসেছে যখন অন্তরঙ্গরা সবাই প্রত্যক্ষ করেছেন কি প্রচন্ড প্রাণ চাঞ্চল্য তার মধ্যে। যখনই ডাক আসে তার কাছ থেকে সবাই সব কাজ ফেলে চলে যেতেন, ঘন্টার পর ঘন্টা মন্ত্রমুগ্ধের মতো বসে থাকতেন। যেমন ধরা যাক হামিদ সাহেবের কথা, যার নাম ছিল HR সিনহা। ভদ্রলোক সকাল থেকে সন্ধে পর্যন্ত যোগীশ্বরের চেম্বারে বসে থেকেছেন বহুদিন। লোক যাওয়া আসার বিরাম নেই, নানা রকমের লোক নানা সমস্যা নিয়ে এসেছেন। প্রতিটি মানুষের কথা যোগীশ্বর কান পেতে শুনেছেন, খুঁটিয়ে জিজ্ঞাসা করেছেন। তার জিজ্ঞাসার ভঙ্গিতে ফুটে উঠত আশ্চর্য দরদ, মনে হতো সবার সব বেদনা তিনি নিজের প্রাণে অনুভব করেন। সাহিত্য, রাজনীতি, সমাজনীতি থেকে শুরু করে কত আলোচনার স্রোত বইতে থাকতো। রঙ্গরসিকতাও বাদ যেত না। বৈঠক শুরু হলে কখন যে শেষ হবে তা কেউ বলতে পারে না। একটা সময় গেছে তার কৃপা কাউকে হাত পেতে চেয়ে নিতে হয়নি। সাধারণ মানুষ কোনো ক্রমে, কোনো অজুহাতে যদি তার কাছে এসে দাঁড়াতে পারতেন তাহলেই সব হয়ে যেত। চেনা অচেনার কোনো ভেদ নেই, যোগ্যতা অযোগ্যতার হিসেব নেই। সবাই তার আপনজন হয়ে উঠতেন। কার কোথায় ব্যথা, কার কিসের অভাব, কেমন করে যে এত সহজে, এমন অনায়াসে তিনি বুঝে নিতেন তা কেউ জানে না। অহেতুক ভালোবাসা তার ছিল। নানা দেশের, নানা বয়সের, নানা ধরনের মানুষকে ক্ষণিকের পরিচয়ে আত্মসাৎ করে নিতেন। এই রহস্যের সমাধান করা আমার পক্ষে সম্ভব নয়। তিনি যে মহান ব্যক্তিত্ব সম্পন্ন এবং বিশাল রহস্যের খনি, একথা সাধারণ মানুষ বুঝতেই পারত না। তবে একটা কথা তারা অনুভব করতেন, দূর থেকেও তার কথা মনে হলে তিনি সব কিছুর সমাধান করে দিতেন। তিনি যে সর্বত্র আছেন একথা তারা মনে করতেন। জীবনের যে কোনো জটিল সমস্যার কথা তাকে একবার জানিয়ে দিতে পারলেই যেন আর কিছু করণীয় থাকতো না। এমন একটা অবোধ বিশ্বাস ও দ্বিধাহীন নির্ভরতা অনেকের মনেই স্বতঃস্ফূর্তভাবে মনের মধ্যে জেগে থাকতো সর্বক্ষণ। এমন ঘটনা শুধু তার মর্তদেহে থাকাকালীন ঘটেনি, তার নশ্বর দেহ ভস্মীভূত হবার পরে আজও বহু ভাগ্যবান তার উপস্থিতি অনুভব করেন। অনেকে দেখা পান স্থূল শরীরী সত্তায়। তার লীলা অবিরাম। যোগীশ্বরের প্রধান ভক্তদের মধ্যে অন্যতম শ্রদ্ধেয় বরেন্দ্রনাথ ঘোষ। 1942 সালে তিনি পাটনা ছেড়ে কলকাতায় আসেন। সেখানে কাজ ছেড়ে দিয়ে কলকাতায় এসে তিনি কাজ নিলেন। আবার শেয়ার মার্কেটের কিছু কাজও তিনি করতেন। তার স্ত্রী শ্রদ্ধেয়া বীণা ঘোষ কাজ করতেন ভারত সরকারের একটি অফিসে। শ্যামপুকুর স্ট্রিটে বাসা ভাড়া করে থাকতেন ওনারা। ওখানে তখন তরুণ চিকিৎসক ডাক্তার সুধেন্দু সেনগুপ্তের চেম্বারে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বরেন্দাকে যেতে হতো। ওই চেম্বারেই আলাপ হলো যোগীশ্বরের সঙ্গে। 1946 সাল। যোগীশ্বর তখন থাকতেন শ্যামপুকুর স্ট্রিটে হেমসোমবাবুর বাড়িতে। ডাক্তার সেনগুপ্ত যোগীশ্বরকে বরেন্দার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন, বরেনবাবু শেয়ার মার্কেটেও কাজ করেন। শুনেই যোগীশ্বর বললেন, আমিও শেয়ার বেচা কেনার বিষয়ে আগ্রহী, আপনি আসুন আমার অফিসে। প্রকৃতপক্ষে যোগীশ্বর বরেনবাবুকে নিজের মণ্ডলীতে নেবার জন্যেই বসে আছেন।
নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু যোগীশ্বরের সঙ্গলাভ। ব্যাংকের ও শেয়ার মার্কেটের কাজে ব্যস্ত সারাদিন ও রাতের অনেকটা। শ্যামপুকুর স্ট্রিটের বাসা ছেড়ে দিয়ে এন্টালিতে উঠে এলেন। তার বাড়িতে তার স্ত্রী ও বাচ্চা মেয়ে পদ্ম। সেখান থেকে আবার তাঁরা উঠে এলেন দেশপ্রিয় পার্কের কাছে একটি বাড়ির তেতলাতে। তেতলায় অ্যাসবেস্টসের ছাদ ও কাঠের দেওয়াল। এন্টালি থেকে যখন এখানে আসেন তখন এই বাসায় প্রায় কিছুই নেই। তোষক নেই, খাট নেই, একটা শতরঞ্চি কেনা হলো। মেঝেতে কতগুলি ইট সাজিয়ে তার উপর কাপড় বা ওই ধরনের কিছু পেতে উপাদান হলো বরেন্দার। স্ত্রী ও কন্যার জন্য একটু ভালো ব্যবস্থা। বর্ষার জল পড়ে। বরেন্দা যেখানে শুতেন তার খানিকটা দূর দিয়েই গেছে ছাদের নালি। গ্রীষ্মের দুপুরে বা রাতে চারিদিকে আতপ্ত সূর্যের কিরণ। সংসারের হাল ধরে আছেন বিনাদি। ওখানে ছাদের পরে একটা বিরাট লোহার কড়া ছিল। মাঝে মাঝে দেখেছেন ওই কড়ার কাছে দাঁড়িয়ে আছে একটা বিশালকার দেহ। ভয় পেতেন সবাই। বরেন্দা একদিন যোগীশ্বরকে বললেন। তিনি গিয়ে কড়াটিকে ফেলে দিলেন। বললেন, আগে ওখানে শ্মশান ছিল, ওই অশরীরী বরেন্দার পরিবারের ক্ষতি করত। ওই দুস্থ পরিবেশে যোগীশ্বর গেছেন কয়েকবার। তিনি সড় ঐশ্বর্যময়। তিনি এক লহমাতে বরেন্দাকে অর্থশালী করে দিতে পারতেন, কিন্তু করেননি। অর্থের কষ্ট চলছে প্রচন্ড, অথচ বরেন্দা নির্দিষ্ট কর্ম করে চলেছেন। যদি দুদিন না যেতেন তাহলেই জরুরি তলব আর স্বভাব সিদ্ধ হুঙ্কার দিয়ে যোগীশ্বর বলতেন, আসেননি কেন? বরেন্দাকে তিনি আসন, প্রাণায়াম ইত্যাদি করার নির্দেশ দেন। নিষ্ঠার সঙ্গে তা তিনি করে চলেছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি যোগীশ্বর সম্বন্ধে মন স্থির করে উঠতে পারছেন না। এহেন সময়ে একটি অলৌকিক ঘটনাতে তার সব দ্বিধা ভেসে গেল। বরেন্দার মা ছিলেন সন্তদাস বাবাজির শিষ্যা। বাবাজি মহারাজও বরেন্দাকে খুব স্নেহ করতেন। 1935 সালে একদিন বরেন্দা স্বপ্নে দেখছেন সন্তদাস বাবাজি এসেছেন। তিনি বলছেন, উনি অর্থাৎ যোগীশ্বর বহু শ্রেষ্ঠ যোগীর চেয়ে হাজার হাজার গুণ উচ্চ কোটির মহাপুরুষ, একথা মনে রেখো। বরেন্দা দেখেছিলেন শ্রী শ্রী সন্তদাস বাবাজি বসে আছেন আর যোগীশ্বর তাঁর মাথায় হাত রেখে দাঁড়িয়ে আছেন। ব্যাস, আর কোনো দ্বিধা রইল না তখন তার মনের মধ্যে। বরেন্দা বলতেন, দাদা আমাদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করেন। 1948 সালে আমার কাছে তাঁর স্বরূপ উদ্ঘাটিত হলো ধ্যানে। তখন আর সহজভাবে যা খুশি বলতে পারতাম না ওনাকে। এখন থেকে দূরত্ব বাড়লেও প্রাণে এগিয়ে এলেন তিনি অনেক কাছে। ধ্যানে বরেন্দা কল্কি অবতারের রূপ প্রত্যক্ষ করেছেন যোগীশ্বরের মধ্যে। রাধাবাজারে যোগীশ্বরের বিপ্লবী সহকর্মী ও ভক্ত বন্ধু হেরম্ব মুখার্জির অফিসে একদিন বসে আছেন যোগীশ্বর। বরেন্দাও উপস্থিত এবং সঙ্গে তার পরিবার ও মেয়ে। চেম্বারের বাইরে চেয়ার পেতে সবাই বসলেন। দু একজন বন্ধুকে আগেই কৌশলে সরিয়ে দিলেন তিনি। বরেন্দাকে যোগীশ্বর বললেন, আরে মশাই, আমার সামনে এসে বসেন। বরেন্দা তাই করলেন। হঠাৎ ভাবাবিষ্ট হয়ে পড়লেন বরেন্দা। বলতে লাগলেন, যোগীশ্বর স্বয়ং জগন্নাথ, তিনি ব্রহ্ম। স্বরূপ বর্ণনা করতে লাগলেন। হইচই কাণ্ড শুরু হয়ে গেল। যোগীশ্বর চুপ করে শুনলেন। তারপরে সিগারেটে ঘন ঘন টান দিয়ে বললেন, বরেনবাবুর মাথা খারাপ হয়েছে, ইডিয়টের মতো কি সব বলে চলেছেন, এসব আপনারা বিশ্বাস করবেন না। তারপর নানা কথা বলে প্রসঙ্গ ঘুরিয়ে দিলেন তিনি। বরেন্দাকে একসময় আলাদাভাবে ডেকে জড়িয়ে ধরে বললেন, এভরিথিং ইজ বেসিক্যালি কারেক্ট। প্রমথবাবুও কথাটা শুনলেন। বরেন্দা বললেন, একদিন এমন অবস্থা, পয়সা নেই, শ্যামপুকুরে যাব, অথচ যেতে খুব ইচ্ছে করছে। শুয়ে পড়েছি, হঠাৎ দেখি দাদার কোলে মাথা রেখে শুয়ে আছি। শ্যামপুকুর থেকে সূক্ষ্ম দেহে চলে এসেছেন বাঞ্ছা কল্পতরু নিজেই। একদিন যোগীশ্বর ট্রাম থেকে নামছেন। শ্রী শ্রী সন্তদাস বাবাজির এক শিষ্য তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন বারে বারে। যোগীশ্বর সজোরে বলে উঠলেন, কি দেখছেন মশাই অমন করে আমার মুখের দিকে তাকিয়ে? তিনি বললেন, আমি গুরুমুখে শুনেছি নরদেহে অবতীর্ণ পরম পুরুষের কথা, মিলিয়ে দেখলাম সব ঠিক। যোগীশ্বর বললেন, খবরদার কাউকে বলবেন না। উনি বললেন, শিবপুরে একজনকে জানাতেই হবে, আর কাউকে বলবো না। কাহিনীটি বরেন্দা বলেছেন।
বরেন্দা এক সময় ভাবতেন সবাই কত কি পেলেন যোগীশ্বরের সাহচর্যে এসে, তার কিছুই হলো না। সবাই তপবনের কাহিনী শুনেছেন, ওঙ্কার দেখেছেন, তিনি কিছুই দেখেননি, শুধু তার নির্দেশে আসন ও প্রাণায়াম করেন। একদিন দেশপ্রিয় পার্কের সেই বাসায় বরেন্দা ছাদে দাঁড়িয়ে আছেন রাত্রে। হঠাৎ দেখলেন যোগীশ্বর এসেছেন, হাতের বুড়ো আঙুল এদিকে ওদিকে নাড়াচ্ছেন, আর প্রতিবারে এক একটি জ্যোতির্ময় ওঙ্কার রাতের বুক চিরে চলে যাচ্ছে। হচ্ছে তো হচ্ছেই, মনে হলো বুঝি তিনি অজ্ঞান হয়ে যাবেন। এত আলো, এত জ্যোতি যেন সইতে পারছিলেন না তিনি। পরদিন ভোরে চলে গেলেন শ্যামপুকুরে। যোগীশ্বর বললেন, আমি গিয়েছিলাম কাল রাত্রে। পরে গঙ্গার ঘাটে ব্রাহ্ম মুহূর্তে যোগীশ্বর সূক্ষ্মভাবে থেকে বরেন্দার কণ্ঠ দিয়ে নিজের কথা বললেন। আমারই অঙ্গে দোলে আনন্দে নিরাকার ওঙ্কার, আমারই ছন্দে আমারই বন্দে ওঙ্কারে ঝঙ্কার, ঝলমল মম জ্যোতি ও অরূপের রূপবতী, অরূপ এবার রূপেতে এসেছে নিহারো আমার জ্যোতি। ওঙ্কার আমার ধ্বনি, সে ধ্বনি আকাশবাণী, গগনে গগনে মিলায় ধ্বনি, সে ধ্বনি আমি যে হানি। পুরাণের যত দেব দেবী আমারই হয় রূপচ্ছবি, আমি অরূপের এবার রূপ ধরি, আমায় তারা বলে হরি। 1951 সালে বরেন্দা ও প্রমথবাবু খুব ভোরে গঙ্গার ধারে চলে যেতেন। বরেন্দা দেখতে পেতেন যোগীশ্বর সূক্ষ্ম দেহ নিয়ে এসে তার স্বরূপ সৃষ্টিতত্ত্ব বোঝাচ্ছেন কবিতার ভাষায়। ঈশ্বর নিজেই বিরাট কবি, সমগ্র ব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছে তার কবিতা, কোথাও ছন্দপতন নেই। যোগীশ্বরও তাই কবিতার ছন্দে তার সব কিছু ব্যক্ত করেছেন, সহজ সরল ভাষা। নিজেই নিজের জন্মলীলা, সৃষ্টিলীলা, সৃষ্টিতত্ত্বের রহস্য বুঝিয়ে দিয়েছেন। বরেন্দা বলে যেতেন আর প্রমথবাবু লিখে যেতেন। সৃষ্টিতত্ত্ব বোঝাতে গিয়ে তিনি দেখালেন যে তিনি কয়লার বস্তার মতো ঝোলানো একটা পুঁটলি কাঁধে নিয়ে চলেছেন, তো চলেইছেন। তিনি বলছেন, আমি চলি একা মনে, সৃষ্টি চলে আমার সনে। যোগীশ্বরকে যখন একথা বলেন বরেন্দা, তখন তিনি কৌশল এড়িয়ে গিয়ে বললেন, মা বুড়ো হয়েছেন তো, তাই দেখেছেন তাকে কাঁধে নিয়ে তীর্থ করতে যাচ্ছি। এমনি ভাবে প্রায় 100 কবিতার লাইন এসেছে। বরেন্দা বলতেন আর প্রমথবাবু লিখে যেতেন। একটা ঘাস থেকে দেবদেবী পর্যন্ত সবকিছু এসেছিল কবিতার মধ্যে। যোগীশ্বরের আশ্রিত ভক্ত ও সেবক মাখনবাবু বলেছেন, আমারই অঙ্গে দোলে আনন্দে গানটি যোগীশ্বর প্রায়ই গাইতে বলতেন। একদিন যোগীশ্বর বসে আছেন হিমাদ্রি অফিসে। ব্রজমোহন ঘোষ এলেন তার সঙ্গে দেখা করতে। মুখোমুখি চেয়ারে বসলেন। নানা কথার পর হঠাৎ বরেন্দাকে ডাকলেন যোগীশ্বর। কিছুক্ষণ কথাবার্তার পর বরেন্দা ব্রজবাবুকে বললেন কালীপদ নাম করতে, বলেই কর দেখিয়ে দিলেন। বরেন্দা বললেন, দাদা সব চুপচাপ দেখলেন। যেমনি বলা কওয়া শেষ হয়ে গেল, অমনি হুঙ্কার দিলেন দাদা, এই একখানা বেত নিয়ে আয় তো, বরেনবাবু বড্ড বাড়াবাড়ি করছেন আজকাল। এ এক বিচিত্র কৌতুক। হিমাদ্রি অফিসের সবাই কালীপদ নাম করছেন। যোগীশ্বর প্রমথবাবুকে বললেন, এ নাম তো নামবেই, এত আরলি কেন? সন্ধ্যাবেলা হিমাদ্রি অফিসে অনেকেই উচ্চস্বরে কালীপদ জপ করছেন, গান করছেন। সুরসিক মাখনবাবু বলে উঠলেন, এই আস্তে আস্তে করো, এত জোরে নাম করছো, এক্ষুনি এসে পড়বেন যে তিনি। বলা বাহুল্য, যোগীশ্বর তখন হিমাদ্রিতে তাঁর নির্দিষ্ট কক্ষে বসে আছেন। একবার প্রমথবাবু ও আরো অনেকে রয়েছেন যোগীশ্বরের কাছে। যোগীশ্বর বরেন্দাকে ডাকলেন। মাখনবাবু বলেছেন, দাদা বরেন্দাকে বললেন রানী ভট্টাচার্য, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এমনই কয়েকজনের ভাব ভঙ্গি দেখাতে। বরেন্দা আরম্ভ করলেন। প্রমথদাকে বললেন, দেখেন প্রমথবাবু, রানী এরকম করতো তাই না? শ্রীরামকৃষ্ণের হাবভাবও দেখালেন বরেন্দা। এও কৌতুক প্রিয় যোগীশ্বরের এক খেলা। পরবর্তীকালে বরেন্দার সে ঘটনা মনেই ছিল না। এমনই আরেকটি ঘটনার কথা আমাকে বলেছেন মাখনবাবু। ডালহৌসি স্কয়ারে অর্থাৎ বিবাদীবাগে রাইটার্সের সামনে বসে আছেন এক বুড়ি। অনেক শক্তি তার করতলগত। যোগীশ্বর নিজে প্রত্যক্ষভাবে কিছু করলেন না, করালেন তার এক
প্রিয় ভক্তের মাধ্যমে। আসলে দৃশ্যের আড়ালে থেকে তিনি সেই বুড়ির কিছু অশুভ শক্তিকে প্রশমিত করলেন। একবার কোনো একজন নামী ব্রহ্মচারী সাধুর এক শিষ্য যোগীশ্বরকে বললেন তার গুরু মাটির থেকে অনেক দূর উঁচুতে উঠতে পারেন। হেসে বললেন যোগীশ্বর, আরে ও আবার কোনো ব্যাপার নাকি? আপনি অমুক দিন একটি দিন ও সময় বলে দিলেন, সেই দিন যাবেন স্যার আশুতোষ স্ট্যাচুর সামনে, দেখবেন বরেন বাবু কি করেন। ব্রহ্মচারীর শিষ্যটি নির্দিষ্ট দিনে ও সময়ে গিয়ে হাজির হলেন। বরেন্দা কিছুই জানেন না। মজার ব্যাপার, যোগীশ্বরের অদৃশ্য ইঙ্গিতে বরেন্দা হাজির হলেন সেখানে। বরেন্দা বললেন, সেখানে কি হয়েছে আমার মনে নেই, তবে ব্রহ্মচারীর শিষ্য বলেছেন আমি নাকি সত্যিই মাটি থেকে অনেক দূর উঁচুতে উঠে গিয়েছিলাম। যোগীশ্বরের এ এক অপূর্ব লীলা। একদিন বরেন্দা ধ্যানে দেখলেন একটি ছোট ছেলেকে, মাথায় এক ঝাঁক কোঁকড়া চুল, দেখতে যোগীশ্বরের ছোট ছেলের মতো অনেকটা। ভাবলেন এ আবার কি? যোগীশ্বরকে বলাতে উনি বললেন, আমি ছেলেবেলাতে ওই রকম ছিলাম, সেই চেহারাটা দেখেছেন আপনি। আরেকদিন দেখছেন হিমালয়ের এক বিশেষ স্থানে পাথরের ওপর বসে আছেন ধ্যানময় যোগীশ্বর, ধ্যানমগ্ন তিনি। জিজ্ঞাসা করাতে উনি বলেছেন বরেন্দাকে, ওটি যাজ্ঞবল্কের আসন দেখেছেন আপনি, ওই আসনে আমি প্রায়ই যাই। আরেকবার দেখলেন অতি সুরম্য স্থান, সারি সারি গাছ, স্রোত বয়ে চলেছে, গাছে ফুলে পাখির কাকলিতে সে এক রমণীয় স্থান, তার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন যোগীশ্বর, মুখে জ্বলছে চিরপরিচিত রেড অ্যান্ড হোয়াইট সিগারেট। জিজ্ঞাসা করাতে তিনি বললেন বরেন্দাকে, ভুল দেখেননি, আপনি মানস সরোবরে আমাকে দেখেছেন, আসল মানস সরোবর হলো ওইটি, সাধারণ মানুষের অগম্য স্থান, আমি ওখানে প্রায়ই ঘুরে বেড়াই। এরকম আরো অনেক ঘটনা রয়েছে এই অংশে, আমরা এক এক করে শুনবো। আজ এই পর্যন্তই। জয় গুরু, জয় শ্রী শ্রী যোগীশ্বরের জয়, গুরু কৃপা হি কেবলম, জয় গুরু।